বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, আদাব। আজকে আমি কথা বলবো এই অবৈধ ডেভিল ইনুস আগামী 12ই ফেব্রুয়ারি জাতীয় সংসদে যে নির্বাচন হওয়ার কথা ঘোষণা করেছেন, সেটাকে নিয়ে একটি ধূম্রজাল সৃষ্টি হয়েছে। আদৌ সেই নির্বাচন হবে কিনা সেই সময়ে, বা ওই নির্বাচন হলেও ইনুস সেই নির্বাচন করবে কিনা, তখন ইনুস ক্ষমতায় থাকবেন কিনা, মূল কথা এই নিয়ে। তার আগে গভীর বেদনার সাথে স্মরণ করছি বাঙালির শ্রেষ্ঠ সন্তান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা, বঙ্গবন্ধুর পুত্র শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল, বঙ্গবন্ধুর ভাই শেখ নাসের, শেখ কামালের স্ত্রী, শেখ জামালের স্ত্রী সহ যে 18 জন এই রাত পেরিয়ে প্রত্যুষে নির্মমভাবে নিহত হয়েছেন, তাদের আত্মা মাগফিরাত কামনা করছি। আগামীকাল জাতীয় শোক দিবস, 15ই আগস্ট। কিছুক্ষণ আগে আমার ঘড়িতে এখন 8টা 10 বাজে, আধা ঘন্টা আগে দেখলাম বিএনপি তারেক জিয়া নির্দেশে 32 নম্বরের সেই ধ্বংসস্তূপের সামনে অবস্থান নিয়ে বিভিন্ন ব্যঙ্গাত্মক, আক্রমণাত্মক স্লোগান দিচ্ছে। আওয়ামী লীগ কই, পিঠের চামড়া থাকবে না, হুঁশিয়ার সাবধান, তারেক জিয়া আসবে ফিরে বীরের বেশে, এইসব জিয়া ছাড়া বাংলায় কি নাই, এইসব স্লোগান দিয়ে মোটামুটি 32 নম্বর ওই সড়কের দখল নিয়েছে। এই প্রথম। এর আগে বিএনপি যা বলেছে, যা করেছে, আড়ালে আবদালি করেছে, ঘুরিয়ে পেঁচিয়ে করেছে। এবারই প্রথম জাতীয় শোক দিবসে আমাদের নেতা সজীব ওয়াজেদ জয় যে আহ্বান জানিয়েছে 32 নম্বরে বঙ্গবন্ধুর এই ধ্বংসস্তূপে, 32 নম্বরে মাটিতে গিয়ে শ্রদ্ধা জানানোর জন্য, ভয়ে ওদের হৃদকম্পন শুরু হয়ে গেছে। সেই ভয়ে আজকে বিএনপি তারেক জিয়ার নির্দেশে যারা বঙ্গবন্ধুর আত্মার প্রতি শ্রদ্ধা জানাতে যাবেন, তাদেরকে প্রতিরোধ করার দায়িত্ব নিয়েছে। বিএনপি এর আগে কি করেছে সেগুলি নিয়ে আমি কথা বাড়াতে চাই না, শুধু এইটুকুই বলে শেষ করবো এই প্রসঙ্গ। সেটা হচ্ছে বিএনপিরও তীর্থস্থান ঢাকায় আছে, জিয়ার কবর আছে। সেখানে জিয়া থাকুক আর না থাকুক, জিয়ার কবর হিসাবে বিএনপি শ্রদ্ধা করে, সম্মান করে। আওয়ামী লীগ 15.5 বছর ক্ষমতায় ছিল, তার আগে 5 বছর ছিল, কোনোদিন জিয়ার কবরে যেতে কাউকে বাধা দেয়নি। কিন্তু আমি এইটুক নিশ্চিত করতে পারি, বিএনপি যে আজকে সাংগঠনিকভাবে, দলীয়ভাবে যে দায়িত্ব নিয়েছে বঙ্গবন্ধুর ভক্তদের প্রতিরোধ করার, এটার জবাব বিএনপি পাবে। এটার অ্যাসিমেট্রিক জবাব বিএনপি পাবে, এইটুকু আমি বলতে পারি।
এবং আমরা এটাও বিশ্বাস করি বাংলাদেশের এই দুর্যোগের মধ্যে এটাই শেষ 15ই আগস্ট। এর পরের 15ই আগস্ট অবশ্যই জাতীয় শোক দিবস হিসেবে জাতীয়ভাবে পালন করা হবে এবং আগামী 30শে মে কে কোথায় থাকে সেটাও যেন সবাই চিন্তার মধ্যে রাখে। আগামী ফেব্রুয়ারি তো না, তারিখ এখনো ঘোষণা করে নাই, সম্ভবত 12ই হবে, কারণ তারেক জিয়া লন্ডনে ডেভিল ইউনূসের সাথে বৈঠকের পরে 10 মিনিট পরেই, বৈঠক থেকে তারেক জিয়া বের হওয়ার 10 মিনিট পরেই সম্ভবত মির্জা ফখরুল সাহেবকে ফোন করেছে এবং মির্জা ফখরুল তার পরপরই একটা সাংবাদিক সম্মেলন করে শুকরানা আদায় করেছে, ডেভিল ইউনূসকে ধন্যবাদ জানিয়েছে এবং 12ই ফেব্রুয়ারি নির্বাচনের তারিখও ঘোষণা করেছে। সো এটা তারেক জিয়ার বলাতেই সে নিশ্চয়ই বলেছে। তারেক জিয়ার কথা ছাড়া তো আর কেউ কিছু বলে না, সেটা আমরা ধরতে চাই না। তো ধরে নিলাম 12ই ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে নির্বাচন। এখন এই ঘোষণার পরপরই তারপরের দিন আমি একটা প্রোগ্রাম করেছি, তখন আমি বলেছি নির্বাচন একটা হবে। আমি এখনো ঠিক তাই বলছি, নির্বাচন একটা হবে, তবে সেই নির্বাচন ইউনূসের অধীনে হবে না। কারণ ইউনূস নিরপেক্ষ লোক না। সে যে নিরপেক্ষ না তার প্রমাণ, ভুরি ভুরি প্রমাণ এখন মিডিয়াতেই সবাই বলছে। আমার নতুন করে আর বলার কিছু নেই। তার নিজের দল আছে, তার নিজের প্রতিপক্ষ আছে, তার নিজের শত্রুপক্ষ আছে। সো তার মতো একজন পক্ষপাত দুষ্ট ভিন্ডিকটিভ মেন্টালিটির লোক একটা ফ্রি অ্যান্ড ফেয়ার নির্বাচন করতে পারে না। এখন কথা হচ্ছে তাহলে ইউনূস কিভাবে যাবে? তাকে তো সরে যেতে হবে অথবা তাকে উৎখাত করতে হবে। যদি সরে না যায় তাহলে তাকে উৎখাতই করবে। এখন কথা হচ্ছে ইউনূসের আসার প্রেক্ষাপটটা কি, সেটা আবার একটু নতুন করে বলতে হবে। ইউনূসের আসার প্রেক্ষাপট হচ্ছে পাঁচই নভেম্বর আমেরিকায় যখন ভোট শেষ হলো, ভোটে যখন বাইডেন প্রশাসন ডেমোক্রেটরা পরাজিত হলো, তখনই বাইডেন জানে যে 20শে জানুয়ারি তাকে চলে যেতে হবে। সো এই 2.5 মাস সময়ের মধ্যে বাংলাদেশে একটা পট পরিবর্তন করতে হবে এবং ইউনূসও হিলারি ক্লিন্টনের মাধ্যমে এই সময়ের মধ্যে কিছু একটা করা বা সরকার উৎখাতের একটা ব্যবস্থা করা। আমি যতটুকু স্মরণে আছে এবং আপনারা হয়তো বুঝবেন যে আমেরিকানদের ডিপ স্টেটের প্রথম চয়েস ছিল মির্জা ফখরুল। মির্জা ফখরুলকে 1-11 মতো, যেমন সাইফুর রহমান, মেজর হাফিজ টাফিজ, যারা মান্নান ভূঁইয়ারা যেমন এদেরকে বের করে একটা এন্টি খালেদা জিয়া, এন্টি তারেক একটা গ্রুপ বের করেছিল। কারণ হচ্ছে এখনো তারেক আমেরিকার কাছে গ্রহণযোগ্য না। যাই দেখা সাক্ষাৎ রাষ্ট্রদূত করুক, ওইটা করুক, এগুলি হলো যদির মধ্যে। যদি তারা আসে
আসতে পারে, তাহলে এই আমেরিকার এই ফর্মুলা বা যে সমস্ত স্বার্থ আছে, যে সমস্ত উদ্দেশ্য আছে, লক্ষ্য আছে, এগুলি সে ফলো করবে কিনা, এইটার একটা মুচলেখা তার কাছ থেকে আদায় করা। এখন সে আসবে কি আসবে না এরকম কোনো গ্যারান্টি বা এরকম কোনো সিদ্ধান্ত আমেরিকা নেয় নেই তাকে বসানোর জন্য। হিসাবটা হলো, সে যদি এগুলি মেনে নেয়, আমেরিকার সমস্ত কথা এ টু জেড যা বলবে তাই যদি শুনে, তাহলে আমেরিকা সে যদি আসতে পারে তাহলে সেখানে বাধা হয়ে দাঁড়াবে না। কিন্তু আমেরিকা তাকে বসায় দিবে, এটা আমেরিকা বলে নেই। এটা হলো আমার ব্যক্তিগত হিসাব আর কি, এটা ভুলও হতে পারে। আমি সেইটাই মনে করি, হিস্ট্রি তাই বলে। তারেক রহমান সম্পর্কে আমেরিকার যেই ধারণা, সেই ধারণায় যে তথ্য প্রমাণ তার সম্পর্কে আছে, তাতে তারা তাকে অ্যাকসেপ্টও করতেছে না, তাকে রিজেক্টও করতেছে না। এই জন্য অ্যাকসেপ্ট করতেছে না, এই জন্য নীতিগতভাবে তার ক্রেডেনশিয়ালস তাদের কাছে অ্যাকসেপ্টেবল না। এখনো সে আমেরিকায় নিষিদ্ধ, ঢুকতে পারবে না। তো এখন যদি কোনো কেরামতিতে এখন তারা এখানে মারামারি, কাটাকাটি, এটা সেটা জোর জুলুম করে যদি ক্ষমতা গ্রহণ করেই, সেখানে আমেরিকা বাধা হয়ে দাঁড়াবে না। তখনই বাধা হয়ে দাঁড়াবে না যতক্ষণ পর্যন্ত সে আমেরিকার ফর্মুলা সে কনভে করে এবং সে ওবে করে, মান্য করে চলে, এই পর্যন্তই। কিন্তু গত 2 বছরের মতো সময়ে কোভিডের পরপরই বাংলাদেশের মিডিয়া এবং সুশীলরা, আমেরিকাপন্থী যারা, তারা মির্জা ফখরুলের উপরে বেশ জোর দিয়েছে। কি জোর দিয়েছে? তাকে একটা বাংলাদেশের মিস্টার ক্লিন, খুবই সৎ, বিবেক বুদ্ধিমান, শিক্ষিত, ভদ্র, সমস্ত দিক দিয়ে একটা আইডলে পরিণত করার একটা চেষ্টা তারা করেছিল। এই প্রথম আলো, ডেইলি স্টার, বিশেষ করে মাহফুজা নামের কলামগুলো যদি দেখেন, বিভিন্ন ইয়াতে যদি এই যে মির্জা ফখরুলকে যখন গ্রেপ্তার করা হতো, তখন তাদের যে সমস্ত রিপোর্টিংগুলি হতো, যে সমস্ত মন্তব্য কলামগুলি আসতো, সেগুলো যদি আপনারা ঘেটে দেখেন, তাহলে দেখবেন মির্জা ফখরুলকে তারা কোথায় নিয়ে যেতে চেয়েছিল। মানে তারেক জিয়াকে বাদ দিয়ে মির্জা ফখরুলকে, তারেক জিয়া সম্পর্কে কখনোই এরা কোনো ভালো কথা বলেনি, এখনো না। কিন্তু মির্জা ফখরুল চেয়েছিল তারা সেইভাবে বের করে নিয়ে আসতে। তারপরে কিছু ঘটলে ফখরুলকে দিয়ে অ্যান্টি আওয়ামী লীগ যে ইয়েটা আছে, ব্লকটা, তা মির্জা ফখরুলের নেতৃত্বে সেটাকে সামনে আনার একটা পরিকল্পনা তাদের ছিল। কিন্তু এটা তারেক জিয়া বুঝে ফেলছে এবং বিভিন্ন সূত্রে সে জেনে ফেলছে যে এরকম কিছু একটা হতে পারে। এবং যেহেতু তারা অলরেডি পোর খাওয়া, সাইফুর রহমান, মান্নান ভূঁইয়া, মেজর হাফিজ আর অন্যান্য অনেক বড় বড় নেতারা বিএনপির এর আগে খালেদা জিয়ার সাথে বিট্রে করেছে। সো তারপর থেকে তারেক জিয়া ফখরুল সাহেবকে পচানোর জন্য যত রকমের কুৎসিত কথা আছে, যত রকমের মিথ্যাচার আছে, যত রকমের বিতর্কিত বিষয় আছে, সব ফখরুল সাহেব নিদা বলাইছে এবং করাইছে। তো যার জন্য ফখরুল সাহেব এখন মির্জা আব্বাসের থেকে অনেক, যদিও লিডারশিপ হিসাবে মির্জা আব্বাসরা, গয়েশ্বররা ফখরুলের থেকে অনেক সিনিয়র, কারণ তারা অনেক আগেই মন্ত্রী হয়েছে। মির্জা আব্বাস যখন ফুল মন্ত্রী, ফখরুল তখন হাফ মন্ত্রী। প্লাস মির্জা আব্বাসের ঢাকায় যে একটা প্রভাব ছিল এবং কিছুটা হলেও এখনো আছে, ফখরুলরা বহিরাগত হিসাবে ঢাকায় এসে বসবাস করে, দ্বিতীয় শ্রেণীর নাগরিক। তো সব মিলিয়ে ফখরুলের চেয়ে অনেক প্রভাবশালী নেতা বিএনপিতে আছে, বিএনপির ঘরা নাই। সো যেমন উল্টা পাল্টা কথা বলার জন্য রিজভী আছে, আব্বাস আছে, গয়েশ্বর আছে, এরকম অনেক নেতা আছে, টুকুমুক অনেক কিছু আছে। কিন্তু
তারেক জিয়া পলিসি করে সমস্ত অপকর্মগুলো মানে বিতর্কিত যত কিছু হতে পারে, যেমন আমি মাঝে মাঝে বলতাম না ফখরুলের কথা বলি না, কেন বলি? বিকজ সে বলে, তারেক জিয়া তাকে দিয়ে বলা, এখন আমাকে তো বলতে হবে, আমাকে তো প্রত্যুত্তর দিতে হবে। যার জন্য আমি ফখরুলকে অ্যাড্রেস করি বলি, তাতে ফখরুল তো স্বাভাবিকভাবে কিছু না কিছু ক্ষতিগ্রস্ত হয়। তো সবাই ফখরুল সম্পর্কে এরকম মন্তব্য করে, আওয়ামী লীগের নেতারা বা এরা বিএনপির বিপক্ষের যারা আছে, তো ফখরুল সে পচাই দিছে। এখন আর ওই সম্ভাবনা নাই, যার জন্যই আমেরিকার কাছে এখন বিএনপির তারেকের কোনো বিকল্প নাই যদি বিএনপি আসে, সেই জন্যই তারা এই নেগোসিয়েশন। আগের কথায় তো যখন এখানে প্রোগ্রামটা হলো যে আওয়ামী লীগকে তারা সরিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা করবে, তো ডিপ স্টেটের অনেক কলা কৌশল আছে, কিভাবে মানুষকে খেপাইতে হয়, কিভাবে একটা উত্তেজিত করতে হয়, কিভাবে কাকে কোন পয়েন্টে পিস্তল ধরতে হয় বা পয়সা দিতে হয় বা ব্ল্যাকমেইল করতে হয়, এগুলি তাদের হাজারো টুলস আছে। সারা পৃথিবীতে তারা এগুলি করে বেড়ায়, এরা এগুলো মাস্টার ওয়ার্ল্ডে। সো তারা সেইভাবেই আমাদের এখানে প্রতিটা সেক্টরে সেভাবে আগের থেকেই পয়সা দেওয়া, পয়সা খাওয়ানো লোক ছিল, পালতেছিল, লালন করতেছিল, সেগুলিকে অ্যাক্টিভ করলো, ছাত্রদেরকে অ্যাক্টিভ করলো অন্যভাবে, আর্মিকে অ্যাক্টিভ করলো, আর্মিকে রিজার্ভ করলো, তারপর যাকে যাকে দরকার তাকে তাকে দিয়ে অ্যাক্টিভ করলো। কি কি করতে হবে, তাদের স্টেশন তো এখানে আসেই, তারা যেভাবে যা করতে বলছে সেইভাবে দেখে কোথাও কিছু হচ্ছে না। জুলাইয়ের 15 তারিখ পর্যন্ত কিছুই করতে পারতেছে না। আন্দোলন পোলাপান নামছে, সরকার সেটাকে আতিথেয়তা দিচ্ছে, পুলিশ প্রোটেকশনে রাখতেছে, কোনো কিছু বলতেছে না। ছাত্রলীগের ছাত্র আন্দোলন করতেছে, ছাত্রলীগ তাদেরকে সমর্থন করতেছে, তাদেরকে পাহারা দিতেছে। ছাত্রলীগের সাথে ওইসব নেতারা টাইম টু টাইম সবসময় যোগাযোগ করে, কর্মসূচি ঠিক করে, কোথায় করবে তাও ঠিক করে, সবকিছু ছাত্রলীগের এক ধরনের পারমিশন নিয়ে করতেছে, ছাত্রলীগের ব্লেসিং এ করতেছে। এই যখন অবস্থা, তখন দেখলো যে না, অপশন বিতে যেতে হবে। অপশন বি হলো কি, মানুষ মারতে হবে। মানুষ মারলে পরে মানুষ ক্ষুব্ধ হবে, সাধারণ মানুষ ক্ষুব্ধ হবে, সাধারণ মানুষের বিবেকে বাজবে। আমারও বাজে, আমারও বেজেছে, কিন্তু আমরা বলেছি কেন এটা মরতেছে। পুলিশ গুলি করে না, মানুষ মরতেছে। সেনাবাহিনী গুলি করতেছে না, কিন্তু সেনাবাহিনীর গুলিতে আবার মানুষ, আবার সেনাবাহিনীর অস্ত্রের গুলিতে মানুষ মরতেছে। কি চমৎকার, কি ম্যাজিক! সো এইভাবে করে তারা এই আন্দোলনটা জমাইলো এবং মানুষকে, অবশ্যই কিছু মানুষ বিক্ষুব্ধ হয়েছে, অবশ্যই তারা সেটাকে ঢাল হিসাবে স্কুলের ছাত্রদেরকে বের করে নিয়ে আসছে, যেটা আমরা 69-এ হয়েছে, 90-এ কিছুটা হয়েছে, বাট বেসিক্যালি 69-এ। আমি তখন ছোট, আমি ক্লাস 2 ছাত্র। আমি 69-এর মিছিলে পিছনে পিছনে ঘুরছি স্কুলে, দিয়ে আমাদের বড় ভাইরা আফসারউদ্দিন বাবুল, ফজলুল কাদের, মজনু মোল্লা, আব্দুল মমিন টুলু, এরকম বিপি শামসু, এরকম অনেক নেতারা গিয়ে স্কুলে ঘন্টি বাজিয়ে দিত। আমরা স্কুল থেকে বেরিয়ে ওই মিছিলে পিছনে, আমি পরেও গেছি 2-1 বার, ছোট ছিলাম। তো সেই সময় এরকম স্কুল মানে বাচ্চাদেরকে আন্দোলনে সামিল করা হয়েছিল। ওইটা 69-এর অভ্যুত্থান হয়েছে, এই জন্য আইয়ুব খানের পতন হয়েছে, আইয়ুব খান পদত্যাগ করতে বাধ্য হয়েছে। ঠিক একইভাবে আমরা যেটা করেছি ওরা সেটা করেছে, এই স্কুলের ছাত্রদেরকে বের করে নিয়ে আসছে। এটা হলো ঢাল, শিল, যে অবশ্যই এদেরকে গুলি করা হবে না। আমি বিভিন্ন জেলায়, বিভিন্ন জায়গায়, আমার নিজের জেলা ভোলায় বিভিন্ন জায়গায় কথা বলেছি যে এদেরকে এরা এইভাবে ফ্রিলি মিছিল মিটিং করতেছে, বলতেছে যে স্কুলের বাচ্চারা, 5-6 বছর 7 বছরের বাচ্চারা বই খাতা নিয়ে মিছিলে, তাদেরকে কি করব? এখানে হইল ব্যাপারটা। সো এইভাবে করে আমাদেরকে জিম্মি করা হইলো, ব্ল্যাকমেইল করা হইলো, পলিটিক্যাল ব্ল্যাকমেইল, স্ট্রিট ব্ল্যাকমেইল। এখন মূল কথা হচ্ছে, তখন স্বাভাবিকভাবে একটা টার্মোয়েল হয়েছে, একটা জনপ্রিয়তাও পেয়েছে, এটা কম হোক, আওয়ামী লীগের থেকে বড় সংগঠন না, বাট কিছু লোক তো রাস্তায় নেমেছে, এটা তো সত্য, হ্যাঁ নেমেছে।
বাট ওইটা আওয়ামী লীগকে উৎখাত করার জন্য মতো লোক ছিল না। আওয়ামী লীগ চাইলে যে কোনো সময় এটাকে নিউট্রালাইজ করতে পারত যখন চরমে আসছে তখন। এখন কথা হচ্ছে এইসব ঘটনার মধ্যে দিয়ে আমেরিকা ধারণা হয়েছে যে তারা আরেকটি গাছ যে তারা বীজ রোপণ করেছিল 2001-এর আগেই, 2007-এর আগেই, এই যে ইউনুসকে মেডেল দিয়ে কি বলে নোবেল দিয়ে তৈরি করেছে আগের থেকে, তাকে বিখ্যাত বানানো হয়েছে। ইউনুসকে নোবেল দেওয়ার পরে সবাই, প্রধানমন্ত্রী, খালেদা জিয়া, অমুক দল সমুক দল, রাজনৈতিক সামাজিক সমস্ত সংগঠন তাকে শুভেচ্ছা জানিয়েছে, পুরো জাতি তাকে শুভেচ্ছা জানিয়েছে। কারণ তখন পর্যন্ত সে তো বিতর্কিত কোনো ব্যক্তি ছিল না। নোবেল পেয়েছে, আমাদের জন্য সম্মানের একটা নোবেল, সেটা যেভাবেই হোক, তখন তো আর আমরা এগুলি বুঝি নেই, জানি না। যাই হোক, তো তাকে নোবেল দিয়ে পপুলার বানানো হয়েছে, সিম্বল বানানো হয়েছে। সারা পৃথিবীতে এই নোবেল দিয়ে তাকে হাঁটাইছে, ঘুরাইছে, একটা ক্যাম্পেইন করেছে, একটা ফিগার হিসাবে তৈরি করেছে। তো তখন তো এটা ফেল করলো, তাকে দিয়ে তো হলো না। দল করতে চাইলো, দল অ্যাকসেপ্ট করলো না, মানুষ রাজনৈতিকভাবে তাকে অ্যাকসেপ্ট করলো না। ব্যক্তি ইউনুসকে নোবেল প্রাইজ ওনার, গ্রামীণ ফোনের এই গ্রামীণ ব্যাংকের এটা করেছে, সব মিলে ওই ওকে। অ্যাজ এ পলিটিশিয়ান পিপল ডিড নট অ্যাকসেপ্ট হিম, এই জন্য সে ব্যর্থ মনোরতে আবার ফিরে গেছে জায়গায়। কিন্তু আমেরিকা মনে করেছে, এই আন্দোলনটা ঘুষাই দিয়ে মনে করেছে যে তাকে, সে পপুলার, আওয়ামী লীগের এন্ট্রিতে সবাই চলে গেছে, এবং খুব মেটিকুলাসলি 3টা জায়গায় হিট করা হয়েছে। 32 নম্বর বঙ্গবন্ধুর বাড়ি, গণভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, সরকারি বাসভবন এবং জাতীয় সংসদ, প্রধানমন্ত্রীর দপ্তর, এই 4টা। কারণ হচ্ছে দেখানো হয়েছে যে মানুষের ক্ষোভটা শেখ হাসিনার উপরে, এটা বিশ্বে প্রচার করা হয়েছে, এন্টায়ার ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে এটা খুব বড় করে দেখানো হয়েছে যে শেখ হাসিনা কতটা আনপপুলার, মানুষ কিভাবে তাকে উচ্ছেদ করেছে শ্রীলঙ্কার মতো, এবং সেই জন্য সে পালিয়ে যেতে হয়েছে। তো তারা যাকে সৃষ্টি করলো, বা তাদের একটা আশা ছিল, তারা তো ইনু যে এতটা অপদার্থ, এতটা অযোগ্য, ব্যক্তি জীবনে এতটা লোভী, এটা তো তারাও জানতো না। আপনি একটা মানুষকে 100 বছর বাঁচলো, আপনি চিনবেন না সে আসলে কোন জায়গাটায় তার দুর্বলতা আছে। প্রতিটা মানুষের মধ্যেই দুর্বলতা আছে। পৃথিবীতে এমন কোনো মানুষ নাই যার মধ্যে কোনো একটা জায়গায় ফ্যাসিনেশন নাই। কিন্তু এটা সময়ের পরিক্রমা, সেটা ওই সিচুয়েশনটা আপনার সামনে আসতে হবে। ইট মে কাম আফটার 20 years অফ ইউর লাইফ, অ্যান্ড ইট মে কাম আফটার 100 years অফ ইউর লাইফ। ওই সিচুয়েশনটা ছাড়া আপনি বুঝতেই পারবেন না যে এই লোকটা ওভারঅল 100% ভালো কিনা। সো ইউনুসকে তারা ওভারঅল এভারেজে ভালোই মনে করেছে, এবং মানুষ তাকে গ্রহণও করবে, এমন একটা সিচুয়েশনে তাকে এখানে ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু ইউনুস ক্ষমতা গ্রহণ করার পরে সে যে কাজগুলো করেছে, পুরোপুরি তাদের নীতি, আদর্শ, তাদের পরিকল্পনা সবকিছুর বিরুদ্ধে চলে গেছে। তারা ইউনুসকে তৈরি করে এনে ছেড়ে দিল, এখানে দায়িত্ব দিল, আর ইউনুস চলে গেল জঙ্গিদের খপ্পরে। এখন প্রশ্ন হলো যে জঙ্গিদের খপ্পরে গেল কেন? কারণ ইউনুস দেখতে পেল যে এই জঙ্গিরা তাকে ক্ষমতায় আনছে। হ্যাঁ, আমেরিকার সমর্থন না থাকলে তো আর আর্মি রিভল্ট করে না। আমাদের আর্মি যে বিশ্বাসঘাতকতা করুক আর বিদ্রোহ করুক, যাই করুক, এটা আমেরিকার জন্যই করছে। আমেরিকা জাতিসংঘকে দিয়ে বলাইছে, বা তারা অন্যভাবেও বলছে। কিন্তু মাঠে অনেকগুলো এলিমেন্টস কাজ করছে, সেই এলিমেন্টসগুলি জঙ্গি, অস্ত্রধারী, উগ্রবাদী, ইসলামিক উগ্রবাদী, ইসলাম ধর্ম নিয়ে উগ্রতা করে তারা। এখন ইউনুস দেখলো যে তাদের ভূমিকাই শক্ত ভূমিকা, এবং তারাই শক্তিশালী মাঠে, তারাই যে কোনো কিছু করতে পারে। তখন ইউনুস তাদের খপ্পরে পড়ে গেল। এই জামাত,
হেফাজত, এই সমস্ত হুজি, আনসারুল্লাহ বাংলা, যত কিছু আছে সব। আর এর মধ্যে তো তার মধ্যে তথ্য আছেই যে থানাগুলি লুট করে সমস্ত অস্ত্র তাদের কাছে চলে গেছে, গোলাগুলি চলে গেছে। এখনো তো পুলিশের হিসাবে বলে যে 7 লক্ষ গুলি এখনো বাইরে আছে, আসলে কত লক্ষ সেটা পুলিশটা সত্য বলে না। পুলিশ মারা গেছে কয়েক হাজার, পুলিশ বলে পুলিশ হেডকোয়ার্টার থেকে বলে মাত্র 44 জন। তো এগুলি তো সত্য না। সত্য হলো 460টার উপরে থানা পুরোপুরি লুট হয়ে গেছে। এক একটা থানায় কি পরিমাণ অস্ত্র থাকে, কি পরিমাণ গুলি থাকে, সব এখন জঙ্গিদের হাতে। এটা আমেরিকার প্ল্যান না, এটা হলো প্ল্যান উইদিন দি প্ল্যান। তারা এটা সেইভাবে প্ল্যান আগে করে নিছে যে কিভাবে কি করতে পারবে। এখন ইনুস যে ব্যর্থ হইল, তাদের আশায় যে গুড়েবালি দিল, আশার যে গুড়েবালি দিল, সে যাতে তাকে এখন ঘৃণা করে, যাতে ইনুসকে ঘৃণা করে। যারা এই আন্দোলনের সামনে ছিল, যে সমস্ত ছেলেরা, এটা তো হলো, এটাও মেটিকুলাস ডিজাইনে। কারণ বিএনপি জামাত যদি সামনে থাকতো, এটা রাজনৈতিক আন্দোলন হতো, তাইলে আর বা সাধারণ মানুষ রাস্তায় নামতো না। বিএনপি তো 15 বছর পর্যন্ত চেষ্টা করছে, নামাইতে পারে নাই। তাহলে এখন কি করলো, সাধারণ মানুষকে হিপনোটাইজ করার জন্য, ব্ল্যাকমেইল করার জন্য সাধারণ ছাত্রদেরকে সাইনবোর্ড হিসাবে সামনে রাখলো, যাতে মানুষ বুঝতে পারে না এটাতে কোনো রাজনীতি, বিএনপি জামাত টামাত কেউ নাই, এখানে আমাদের ছেলেরা, সাধারণ ছাত্র, ইউনিভার্সিটি কলেজে পড়ে, তারাই তো এখানে। এই যে একটা ব্ল্যাকমেইল করলো, এই যে একটা চিট করলো, সেটা এখন বুঝতেছে। তখন তো তাদেরকে সামনে রেখে এই কাজটা, তারা তো আসলে নেতা না, তাদেরকে সামনে আছে এই বিএনপি জামাত, এই আমেরিকার ডিপ স্টেট, এদেরকে দিয়ে এগুলি করাইছে। এরা করলে এটা নন পলিটিক্যাল থাকবে, পলিটিক্যাল হইলেই মাইর খাবে, নন পলিটিক্যাল থাকবে। এই নন পলিটিক্যাল করতে গিয়ে এই সমস্ত ছেলেপেলেদেরকে সামনে আনছে, আনার পরে তারপরে যে তারা এই প্রোগ্রাম থাকবে। এখন যে ইনুস যে ব্যর্থ হলো, তাহলে ইনুসের দিয়ে তো আর সামনে আগানো যাচ্ছে না। কারণ তো আমি আগেই বলছি যে মার্কো রুবিও যখন ইনুসের সাথে কথা বলছে ফোনে, তখন শুধু এই কথাটাই বলছে, you have failed to achieve our goals, so you have no other option but to have a quick election. এইটাই হলো মেসেজ ছিল মার্কো রুবিওর। সো এটা জেনে গেছে। এখন সমস্যাটা কোথায় দাঁড়াইছে? এখন সমস্যাটা দাঁড়াইছে এই যে একটা আলোচনা চলতেছে, এখন মানে ইনুসকে তারা মাইনাস করে দিয়েছে। এখন মাইনাস করে দিয়ে মানে এখন তো আর হঠাৎ করে বলতে পারে না, একটা ট্রানজিশন করতে চাচ্ছে, একটা মোটামুটি একটা ট্রানজিশন করতে চাচ্ছে, একসেপ্টেবল যতটুকু সম্ভব আর কি। সেই ট্রানজিশন করতে যে নির্বাচনের নামে একটা বাহানা করে সেটা যেই আসুক বিএনপি টিএনপি, তাতে কোনো সমস্যা নাই। তারা বিএনপি টিএনপি সবার সাথে মোটামুটি যোগাযোগ, ওদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথেও তারা যোগাযোগ করতেছে, তাদের ভিন্ন মারফতে, ভারতের মাধ্যমে সবকিছু বলে, সেটা অন্য প্রসঙ্গ। তো এখন কথা হচ্ছে যে ইনুসকে তো যেতে হবে, আমেরিকা হ্যাজ ডিসাইডেড টু টেক হিম আউট। তো এখন তাকে রিপ্লেস করবে কি? সেটা করতে হবে আইদার আর 1-11 করতে হবে, অথবা একটা ইলেকশন করে, বিএনপি যেহেতু বলতেছে, খালেদা তারেক যেহেতু বলছে মাইনা চলবো ভাই, তোমরা যা বলো তাই, তাহলে সেখানে একটা ইলেকশনের সুযোগ দেবে, কিন্তু নট ইনুসকে আর রাখা যাবে না। তাহলে এখন ফেরকাটা কোন জায়গায় বাড়ছে? ইনুস তো নটোরিয়াস লোক, লোভী লোক, স্বার্থপর লোক। এখন সে এই যে এনসিপি যে এতটা ফ্লপ করবে এটা তার ধারণাই ছিল না। তার ধারণা ছিল যে মোটামুটি একটা ভালো একটা পজিশন তারা ছাত্রদের মধ্যে, মানুষের মধ্যে সিম্পেথি পাবে, কিন্তু এতটাই যে বাজে পারফরমেন্স করবে বা মানুষ যে এতটাই তাদেরকে ফেলে দিবে, সেটা সে বুঝতে পারে নাই। আর এরাই যে এতটা অপকর্ম করবে, এতটা কুকীর্তি করবে, এতটা মানে ধান্দাবাজি করবে, সেইটাও ইনুস বুঝতে পারে নাই। এই দেশের অনেক মানুষই খুবই আহত হয়েছে তাদের কাছ থেকে, যারা এন্টি আওয়ামী লীগ তারা। এখন সে কি করবে ইনুস? এখন ইনুস দেখাবে, এদেরকে তালাবে, এদেরকে হুইপিং করবে, এদেরকে মানে ইয়ে করবে, ফ্যানিং করবে, ফুয়েলিং করবে, তোমরা উত্তপ্ত করবো পরিস্থিতি। এই যে ট্রেসি এন্ড জ্যাকবসন, ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত, সে যে ইনুস ইয়াকে এই যে ছাত্রদের 2-3 জন থেকে ডেকে নিয়ে তাদেরকে বুঝাইতে চাইছে, তারা বুঝে নাই। তাদের বুঝাইতে চাইছে মানে এখানে এখন আর কিছু করার নাই,
এখন একটা নির্বাচন করতে হবে, নির্বাচনে যারা আসে আসে, তোমাদের যে একটা ভালো অবস্থা থাকে সেটা আমরা দেখব। কিন্তু এরা এটা মানে নাই, জামাত এটা মানে না। এবং ইউনূস উপরে উপরে নির্বাচনের পক্ষে, বা তলে তলে হইলো এদেরকে দিয়ে একটা অরাজকতা সৃষ্টি করা, যাতে নির্বাচনটা না হয়, সে যেন বলতে পারে আমি এই সিচুয়েশনে কিভাবে নির্বাচন করব। এই হইল নির্বাচন না হওয়ার আশঙ্কা যারা করে তাদের জন্য আমার ব্যক্তিগত একটা ব্যাখ্যা, যে এই হইল এখানকার গেমটা। ইউনূস মুখে বলবে, তৎপরতা দেখাবে, আগামী সপ্তাহে এই ইলেকশন কমিশন রোডম্যাপ দিবে, এগুলি সবই করবে, কিন্তু আবার এদেরকে দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করে বলবে যে এই পরিস্থিতিতে আমি কিভাবে নির্বাচন করব। নির্বাচন যত পিছাবে, ইউনূসের হিসাব হলো আমার কোনো বিকল্প নাই আমেরিকার কাছে। এখন আমি খারাপ হইলো, ব্যর্থ হইলো, আমাকে ঠেকায় পড়ে হইলো আমাকে রাখতে হবে। এই ট্রিক্সে ইউনূস গেছে। এখন বিএনপি তো লুবি পরে মিথ্যুকের হাতে একটা কথা আছে, তো বিএনপি হইল লুবি, ইউনূস হলো বড় মিথ্যাবাদী, তার ফেরে পড়ছে, তার ট্র্যাপে পড়ছে। তো বিএনপি দিন পর থেমে যায়, ইউনূসের সব কিছুতে সমর্থন দেয়, উপদেষ্টাদেরকে ক্লিন চিট দেয়, ইউনূসের ভীষণ তারা এগিয়ে নিয়ে যাবে সবকিছু। এখন ইউনূস হলো তাদের দেবতা, মূল দেবতা হলো ইউনূস। এটা হলো আরেকটা ট্যাকটিস তাদের, নির্বাচনটা আদায় করে নেওয়ার জন্য। কিন্তু নির্বাচনটা তো তারা আদায় করতে পারবে না, এই জন্য তাদের বিষয়। আমি আর এখন আওয়ামী লীগের প্রসঙ্গটা এখানে আর আনতে চাচ্ছি না, যে আওয়ামী লীগ কি করবে, আওয়ামী লীগ কিভাবে এখানে নির্বাচন, যদি এরা সবাই চাইতো তাইলেও নির্বাচন হতো না। এটা হলো আমার উইদাউট আওয়ামী লীগ তাইলেও নির্বাচন করা সম্ভব হতো না। আওয়ামী লীগ তো কোয়ার্টার ফাইনালই খেলে নাই এখন পর্যন্ত, ফাইনাল তো অনেক দূরের কথা। তো নির্বাচন কিভাবে হয় বাংলাদেশে উইদাউট আওয়ামী লীগ? আবার এমন ভিন্ন পলিসি হতে পারে, সেটা নিয়ে আমি কথা বলবো না, কিন্তু এখনকার মতো নির্বাচন হবে, হলে না হলে কেন হবে না, আর ইউনূসের রোলটা এখানে নির্বাচন না হওয়ার জন্য কি, সেটা আমি ব্যাখ্যা করার চেষ্টা করলাম আর কি। আরো অনেক লম্বা করা যায়, সেগুলি না করে আমি এইটুক বললাম যে যারা বলে যে নির্বাচন হবে না, আমি তাদের সাথেও একমত। আবার যারা বলে ইউনূসের অধীনে নির্বাচন হবে না, আমি তাদের সাথেও একমত। যারা বলে তাদের ব্যাখ্যা ভিন্ন থাকতে পারে, চিন্তা ভিন্ন থাকতে পারে, কিন্তু আমারও চিন্তা ভিন্ন। কিন্তু আমার চিন্তা হইল দুইটাই সঠিক, দুইটা হওয়ারই সঠিক এলিমেন্টস আছে এখানে। সো নির্বাচনের চিন্তা বাদ। এখন যে কাহিনী শুরু হয়েছে, এখন আসি শেষ কথায়। এখন যে শেষের শুরু হয়েছে, এই শেষের শুরুতে আপনারা 2 দিন 1 দিন পর পরই দেখবেন যে নতুন নতুন কাহিনী ঘটতেছে। এই কাহিনী ঘটার জন্য খেলা শুরু হয়ে গেছে। এতক্ষণ যে আমেরিকার কথা আমি বললাম, যে তার বিষয়টা এমন বুঝাচ্ছে যে আমেরিকা চাইলেই কাউকে রাখতে পারবে, বা ওই অবস্থানটা আমেরিকার এখন নাই। কারণ এখানে একটা বড় ধরনের পোলারাইজেশন হয়েছে, ইনসাইড বাংলাদেশ, আউটসাইড বাংলাদেশ। এবং সেই পোলারাইজেশনটা হলো এগেনস্ট দি পাওয়ার অফ অ্যান্টি আওয়ামী লীগ ফোর্সেস ইন ফেভার অফ আওয়ামী লীগ। এখন এইটার কিছুটা হইলো আপনারা এই প্রতিদিন কয়েক এখানে আজকে পাথর দেখবেন, কালকে ওই শিক্ষকদেরকে মারতেছে, এই যে শিক্ষকদেরকে মারলো, এটা কত বড় অর্গানাইজেশন, কতগুলো মানুষ, এবং প্রতিটি গ্রামে এরা কতটা শ্রদ্ধাভাজন। এখানে তো কয়েক কোটি মানুষকে, শুধু এই কয়েক হাজার শিক্ষককে মারে নাই, শিক্ষকদের তো আর বহরানো বড়, প্রায় 4 লাখের মতো সারা দেশে এই শিক্ষকরা, প্রাইমারি স্কুল, এই হাই স্কুল মিলে। তো এদের তো একটা ফলোয়ার্স আছে লোকালিটিতে। কোটি কোটি মানুষকে আঘাত করা হয়েছে, এইটারও একটা বিস্ফোরণ হবে। আনসারের সকল এই যে 6 লক্ষ 7 লক্ষ আনসারের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে, তাদের গা শুকায় নাই, কোনোদিনও শুকাবে না।
কোটি কোটি আওয়ামী লীগ সমর্থক ওত পেতে বসে আছে তৈরি। আরো অনেক কিছু, সেনাবাহিনীকে আমি ডিসকাট করতেছি না, সেনাবাহিনীর মধ্যেও পোলারাইজেশন আছে। তো সেই ক্ষেত্রে এই যে পাথর অমুক সেমুক একটার পর একটা ঘটনা ঘটতেছে, এই অমুককে মেরে ফেলতেছে, অমুককে কেটে ফেলতেছে, অমুক, এগুলি সবই লক্ষণ। পরিস্থিতিটা যে কতটা ভালনারেবল হয়ে গেছে সেটারই লক্ষণ হলো এগুলি। এখন আমরা যেন আমাদের যারা, আমাদের পক্ষের যারা, আওয়ামী লীগের পক্ষের যারা, দেশের পক্ষে, দেশের স্বার্থে যারা চিন্তা করে, তারা যেন হতাশ না হয়, কোনো কিছু নিয়ে বিতর্ক না হয়। যা হচ্ছে সেটার প্রতিবাদ করা, যে যেখানে আছে প্রতিবাদ করা হলো মৌখিকভাবে, সোশ্যাল মিডিয়া আছে যেহেতু পারে, কিন্তু হতাশ হওয়ার কোনো সুযোগ নাই। খেলা শুরু হয়ে গেছে এবং এই খেলা শেষও হবে উইথ রেজাল্ট। এটা গোল শূন্য ড্র হওয়ার কোনো সুযোগ নাই। এটা ফল নিয়ে, রেজাল্ট নিয়ে খেলা শেষ হবে। এখন রেজাল্ট কি, কোন ফর্মে, সেটা নিয়ে আমি আলাপ করতে চাই না। আগামীকাল প্রেসিডেন্ট পুতিন, প্রেসিডেন্ট ট্রাম্প যে বৈঠক হচ্ছে, এই বৈঠকের পরে 31শে ডিসেম্বর পুতিন, মোদি, শি জিনপিং ইয়ানচিতে, চায়নার যে শহর, সেখানে যে এসসিও শীর্ষ সম্মেলনের পরে তিনজনের যে ট্রাইলেটারাল যে শীর্ষ সম্মেলন হবে, বৈঠক হবে, সেটা একটা গুরুত্বপূর্ণ বৈঠক বাংলাদেশের জন্যেও। ওই মিটিং এর পরেই আমরা রিয়েল পিকচারটা আমাদের সামনে চলে আসবে। সো শেষ কথা হলো, ইউনূসের আন্ডারে কোনো নির্বাচন হবে না, ইউনূস নিজেও কোনো নির্বাচন করতে পারবে না, এটাই শেষ কথা। ধন্যবাদ, ভালো থাকবেন।